দেখা যাচ্ছে স্ক্রিন, আশা করা যায়। আজকে 8 মে। ওকে, তো মাসুদ হয়তো খেয়াল করনি, কিন্তু এর আগের দিন আমরা কিছুটা সেট থিওরি নিয়ে কথাবার্তা বলেছি। এই সেটের ব্যাপারটা প্রয়োজনীয় এই কারণে, কারণ কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউডের ক্ষেত্রে অনেক সময় থাকে না যে কোনো একটা ক্রিকেট দলের এতজন আছে ব্যাটসম্যান, এতজন আছে বোলার, এতজন আছে ডানহাতি ব্যাটসম্যান, তাহলে সেই ডানহাতি ব্যাটসম্যানটা কি বোলার হতে পারে, এই ধরনের ব্যাপার, সম্ভাবনার ব্যাপার চলে আসে। বা স্টুডেন্টদের স্টুডেন্টদের মধ্যে, প্রফেশনের মধ্যে কেউ আছে বিজ্ঞান ও কেমিস্ট্রি পড়ে, কেউ বিজ্ঞান ও ইতিহাস পড়ে, কেউ আছে ভূগোল ও বাংলা পড়ে, কেউ আছে বাংলা এবং ইংরাজি পড়ে। সুতরাং কেবলমাত্র ইংরাজি, বাংলা, ভূগোল কজন পড়ে, এই ধরনের প্রশ্নগুলো কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউডের ক্ষেত্রে চলে আসে। তো সেইটার উত্তর দিতে গিয়ে একটা জিনিস খুব জোরালো একটা জিনিস থাকে, সেটাকে বলে সেট। এবং সাধারণভাবে এটা হয় ভেন ডায়াগ্রামের মাধ্যমে। এবং ভেন ডায়াগ্রাম বলতে এই ধরনের একটা চিত্র বোঝানো হয়, যেখানে এই গোল গোল গুলো বলা হয় সেট। সেট মানে কি? কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড ডিস্টিংক্ট অবজেক্ট, যেটা আমি বলেছি। এবং তার বিভিন্ন রকম উদাহরণ দিয়েছিলাম। অঙ্কের ক্ষেত্রে একেবারে একেবারে তুমি যদি অঙ্কের উদাহরণ ভাবো, তাহলে সেট অফ অল ন্যাচারাল নাম্বারস মানে স্বাভাবিক সংখ্যা, সেট অফ অল হোল নাম্বারস মানে পূর্ণ সংখ্যা, সেট অফ অল রেশনাল নাম্বারস মানে মূলদ সংখ্যা, এইগুলো চলে আসে। ঠিক আছে, এগুলো হচ্ছে বিভিন্ন অঙ্কের সেটের উদাহরণ। এরপর একটা মানে বলা যেতে পারে ওই ডেইলি লাইফের উদাহরণ বা কোয়ান্টিটিভ অ্যাপ্টিটিউডের উদাহরণ বলতে পারো, যেখানে সেট অফ অল ব্যাটসম্যান, এবং সেই ব্যাটসম্যানদের মধ্যে রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান। এবং মানে এই ক্ষেত্রে ব্যাপারটা খুবই সহজ তোমার পক্ষে বোঝা, যে রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান মানে সেও একজন ব্যাটসম্যান, কিন্তু যে কোনো ব্যাটসম্যান হয় রাইট হ্যান্ডেড নয় লেফট হ্যান্ডেড। ঠিক আছে, কিন্তু তুমি যদি যে কোনো রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান তোলো, ডানহাতি ব্যাটসম্যান তোলো, তাহলে সে অবভিয়াসলি ব্যাটসম্যান। এবার প্রশ্নটা হচ্ছে যে কে বড় কে ছোট। এই যে এ বি সি তিনখানা সেটের কথা আমরা বলেছি, এ কি বি এর থেকে বড় বা বি কি সি এর থেকে বড়, অর্থাৎ এ কি বি এর মধ্যে আছে, বি কি সি এর মধ্যে আছে, এই ধরনের প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। তো সেইটা করার স্ট্র্যাটেজিটা কি সেটা আমরা বলেছি, যে প্রথমে যে কোনো একটা এলিমেন্ট চুজ করতে হবে আরবিট্রারিলি মানে কোনো রকম নিয়ম ছাড়া, কোনো রকম বায়াসনেস ছাড়া, এবং তারপর এই ধরনের সংজ্ঞাটা চেক করতে হবে। এই প্রসঙ্গে আমার মনে পড়ছে দুটো হোমওয়ার্ক দেওয়া ছিল। দীপম, রূপম, কি অবস্থা হোমওয়ার্কের? জেড ভার্সেস কিউ আর জেড ভার্সেস এন। বোঝা যাচ্ছে না? হ্যালো, বুঝতে পারিনি। হ্যাঁ কি? আমি বুঝতে পারলাম না। বুঝতে পারছি। দীপম রূপম বলছে বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, বলছি তাহলে। আচ্ছা মাসুদ, তুমি কি সেট জানো বা পড়েছো? না স্যার, আমার জানা নেই। আচ্ছা ঠিক আছে, এর আগের দিন যেটা হয়েছে সেটা কি তুমি দেখেছো? না স্যার, আমি দেখতে পারিনি ভিডিওটা। ওকে ফাইন। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস জিজ্ঞেস করি, যেহেতু আমি এই টপিকটা এখানে উঠেছে। আচ্ছা, এই যে রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, অর্থাৎ কোনো একটা ব্যাটসম্যান সে ডান হাতে খেলে, কোনো একটা ব্যাটসম্যান সে বাঁ হাতে খেলে, যার ডান হাত বাম হাত দু হাতই সমান চলে, তাকে ইংরেজিতে কি বলে মাসুদ? যার ডান হাত বাম হাত স্যার দু এবার হাত বলবো। বলে ফেলো। স্যার জেড ভার্সেস কিউতে কিউটা হচ্ছে সুপারসেট আর জেডটা হচ্ছে সাবসেট, আর জেড তার ভার্সেস এনটাতে জেড হচ্ছে সুপারসেট, এন হচ্ছে সাবসেট। হ্যাঁ, ভেরি গুড।
তার মানে ব্যাপারটা হচ্ছে আগের দিন দেখা হয়নি বা ক্লাসের পরে আর দেখা টাকা হয়নি, এখন ইনস্ট্যান্টলি দেখে বলা হলো, তাই তো? স্যার ওটা কি ইকুয়াল হ্যান্ড হবে? না, ইকুয়াল হ্যান্ড হবে না। বাংলায় কি বলে তুমি কি জানো? না স্যার আমি আমি বলতে পারছি না। আমি এমনি জিজ্ঞেস করলাম, কারণ তুমি যেহেতু ইংরেজির ছাত্র সেই কারণে জিজ্ঞেস করলাম। যাই হোক, বাংলায় এই দীপম রূপম যার দুহাত সমান চলে তাকে বাংলায় কি বলে? আর ভুলে গেছি। সব্যসাচী। ঠিক আছে, সব্যসাচী। সব্যসাচী কার নাম? স্যার সব্যসাচী মল্লিক নামটা চেনা। ওরে সব্যসাচী মল্লিক, সে পথের দাবি নায়ক, শরৎচন্দ্র চাটুর্যের লেখা, সবই ঠিক আছে, কিন্তু সব্যসাচী পুরাণে বলা হতো অর্জুনকে। ঠিক আছে, কারণ অর্জুন নাকি, আমি জানি না, আমাকে অর্জুন বলেনি, আমাকে দ্রোণাচার্যও বলেনি, আমি শুনেছি যে অর্জুন নাকি দু হাতেই তীর ধনুক চালাতে পারত। ঠিক আছে, যার দুই হাত সমান চলে একে ইংরেজিতে বলে অ্যাম্বিডেক্সটার। যাই হোক, এটা আমাদের অঙ্কের বা কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের পার্ট নয়, কিন্তু স্টিল যাই হোক, আহ এইখানে যেটা প্রশ্নটা ছিল যে জেড জেড হচ্ছে সেট অফ অল হোল নাম্বারস, অর্থাৎ পূর্ণ সংখ্যা। এবার পূর্ণ সংখ্যার সেট মানে কি? মানে হচ্ছে পাশ থেকে শুরু, -3, -2, -1, 0, 1, 2, 3, এরকম করে চলতে থাকবে। এন হচ্ছে ন্যাচারাল নাম্বারস, মানে হচ্ছে আর কিউ হচ্ছে মূলদ সংখ্যা। গসাগু। ঠিক আছে, তো দীপম রূপম যেভাবে করলো, দেখতে পেলো ব্যাপারটা খুব স্বাভাবিকভাবেই, দেখো যে এই পোর্শনটা, এই পোর্শনটা আর এই পোর্শনটা এটা একই, হ্যাঁ কি না? অর্থাৎ এন এর সকল সদস্য জেড এ আছে।
কিন্তু জেড এ এমন সদস্য আছে যারা এন এ নেই। ঠিক আছে মাসুদ? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এন এর প্রত্যেকটা সদস্যই জেড এ আছে, কিন্তু জেড এর কিছু সদস্য আছে তারা নেই। যেমন অর্থাৎ এই পোর্শনটা, এরা এনে নেই। ফলে আমরা আগের দিন এই ডেফিনিশনটা দেখেছিলাম যে এরকম যখন হবে, সুতরাং এন, ব্যাপারটাকে আমরা এরকম ভাবে লিখি যে এন জেড এর সাবসেট বা জেড এন এর সাবসেট। ঠিক আছে? সরি, ভুল বললাম। তাহলে বোঝা গেল, যে সেটটা বড় তাকে বলা হবে সুপারসেট, আর যে সেটটা ছোট তাকে বলা হবে সাবসেট। শুধু ছোট বা বড় হলেই হবে না, পুরোপুরি ভেতরে থাকতে হবে। এই ধরনের সিচুয়েশনে, এই ধরনের সিচুয়েশনে ব্যাপারটা কিরকম দেখতে হবে? এই হলো তোমার জেড, তার ভিতরে হলো এন। এই ব্যাপারটাকে আমরা এরকম ভাবে দেখছি, কারণ এন এ যে আছে সে জেড এর মধ্যে আছে, কিন্তু জেড এ এরকম কিছু লোক আছে যারা এন এর মধ্যে নেই। সেই ক্ষেত্রে ছবিটা এইরকম হবে। ঠিক আছে? ঠিক আছে? ঠিক একই রকম ভাবে যখন তুমি কিউ এর ক্ষেত্রে বোঝা গেল? অর্থাৎ সুতরাং ছবির দিক দিয়ে ব্যাপারটা দাঁড়াবে এইরকম, প্রথমে এন, তারপর জেড, তারপরে
কিউ, এন জেড কিউ। বোঝা কি গেল? এবং উল্টো দিকে এক হচ্ছে মূলদ সংখ্যা, অন্যদিকে হচ্ছে ধরো অমূলদ সংখ্যা। বা ইংরেজিতে বলে ইরেশনাল নাম্বারস। যে বাস্তব সংখ্যা কিউ এর সদস্য নয় তাহাদের অমূলদ সংখ্যা বলে। আচ্ছা মাসুদ, কোন অমূলদ সংখ্যার উদাহরণ জানা আছে বা ইরেশনাল নাম্বারের? স্যার ক্লাস 10-এ পড়েছিলাম, ভুলে গেছি স্যার। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নয়। যেমন? স্যার বলতে পারি? না, বলতে পারো না। বলতে পারো, এটা খুব একটা কঠিন নয়, আমি বলে দিলাম তাই। √2, √3 এইরকম। ঠিক আছে, এটাই খুঁজছিলে। স্বরূপ কখন ঢুকলি বলতো? স্যার এখনই। তাই বল, দাঁড়া 1 সেকেন্ড। মানে কে কখন ঢুকছে আমাকে খোঁজ নিয়ে রাখতে হবে তো, বিপদটা সেইখানে। 1 সেকেন্ড। তো ও আচ্ছা, যাই হোক, কোথায় গেল? হ্যাঁ, তো এই ধরনের সংখ্যাকে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা বলে। এবার মাসুদের জন্য ব্যাপারটা তৈরি করা খুব একটা কঠিন নয়। মোদ্দা কথা হচ্ছে যেটা কোনোভাবে তুই মানে পূর্ণবর্গ হবে না, মানে যখন 2, হাফ, 1/3 এই ধরনের জিনিস সংখ্যা ভাবা হচ্ছে, ফলে 2কে আমরা ভাবতে পারি √4। ঠিক আছে, পজিটিভ √4। ঠিক আছে মাসুদ? ওকে স্যার, ওকে। কিন্তু 2 তো কারুর স্কোয়ার নয়। 2 কি একটা পূর্ণবর্গ সংখ্যা? নয়। 3 কি একটা পূর্ণবর্গ সংখ্যা? নয়। 4 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ 4কে বর্গমূল নিলে 2ও পাওয়া যায়, -2 পাওয়া যায়। 5 পূর্ণবর্গ সংখ্যা নয়, সুতরাং √5 একটা ইরেশনাল নাম্বার, √6 একটা ইরেশনাল নাম্বার, এরকম ভাবে আমরা ভাবতে পারি। ঠিক আছে, এবার যদি আমরা নাম্বার মানে রিয়েল 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 নাম্বার সিস্টেমের কথা ভাবি, এইখানটায় হচ্ছে কিউ কমপ্লিমেন্ট বা r-কিউ। ঠিক আছে, এইটা হলো ইরেশনালস। তো আমি এগুলো অঙ্কের নাম দিয়ে বলছি কারণ আলটিমেটলি অঙ্কটাই হয়তো কাজে লাগবে, আমি জানি না, কিন্তু কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের ক্ষেত্রে এই জিনিসটাই তোরা দেখতে পাস। বিভিন্ন রকম গোল করা আছে, ভেন ডায়াগ্রাম করা আছে, এবার কে কোনটার মধ্যে আছে, কে কোনটার সাথে যুক্ত। আমরা এর আগের দিন বলেছিলাম যে আমরা আজকে 3টে জিনিস দেখব। 1 ইউনিয়ন, 2 ইন্টারসেকশন, 3 কমপ্লিমেন্ট। ঠিক আছে, এবার শুরু করি কমপ্লিমেন্ট দিয়ে, কারণ একটু আগেই আমি কমপ্লিমেন্টটা অলমোস্ট বলে দিয়েছি। এই যে এইখানে আমি লিখেছি কিউ, তার সঙ্গে একটা সি আছে ও মাথার উপরে, অর্থাৎ কি, কিউ আমার কাছে আছে, সমস্ত মূলদ সংখ্যা আমার কাছে আছে, আমি তাদের কমপ্লিমেন্ট নিচ্ছি, অর্থাৎ আমি সেই সমস্ত সংখ্যাকে নিচ্ছি যারা মূলদ নয়।
বোঝা গেল? একটু সহজ করে বলি। এই রে, ধরা যাক এসপি সেট অফ অল অবজেক্ট, আমি বলছি না নাম্বার, ঠিক আছে, যে কোনো অবজেক্ট হতে পারে, which obey a statement p। আচ্ছা, এই সেন্টেন্সটা কি বোঝা গেল? স্বরূপ, না স্যার, একটু পরিষ্কার করে দিন। আচ্ছা, একটু পরিষ্কার করতে হবে। মাসুদ, হ্যাঁ স্যার, বুঝে গিয়েছে। আচ্ছা, দীপম রূপম, হ্যাঁ স্যার। ওকে। তাহলে স্বরূপের জন্য ধরা যাক, আমি বলছি ধরা যাক স্বরূপের ক্লাস 8, তাই তো? হ্যাঁ স্যার। 8 এর ইতিহাসে কি ভারতের স্বাধীনতা আন্দোলন আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, অসাধারণ। ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ কে? আচ্ছা, বাই দ্য ওয়ে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডে কিন্তু জেনারেল নলেজও আছে, ঠিক আছে, শুধু অঙ্ক বা শুধু বিজ্ঞান নেই, জেনারেল নলেজটাও কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের পার্ট। এবার এই জেনারেল নলেজ যতই সাধারণ হোক, জিনিসটা ভালোই অসাধারণ। এটা আশা করি মাসুদ এখন এগ্রি করবে, ঠিক আছে, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ অবশ্যই স্যার। হ্যাঁ, তো ব্যাপারটা খুব একটা সাধারণ নয়। তো স্বরূপের উদ্দেশ্যে প্রশ্ন, যে ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ কে? স্যার এখন ওই চ্যাপ্টার গুলো পড়িনি। এই রে, আচ্ছা, তাহলে দীপম রূপমকে? ক্ষুদিরাম বসু। ক্ষুদিরাম বসু, না হলো না মনে হচ্ছে। স্যার মঙ্গল পান্ডে। মঙ্গল পান্ডেটা একটু বিতর্কিত হতে পারে, নাও হতে পারে, কারণ সিপাহী ছিল, ফাঁসি দেওয়া হয়েছিল, ফাইন। কিন্তু কোনো একজন সাহেবকে মেরে কেউ একজন ফাঁসির কাঠে জীবন মানে বলিদান দিয়েছে, এরকম কারোর নাম কি মাথায় আসছে? স্যার প্রফুল্ল চাকি। প্রফুল্ল চাকি সুইসাইড করেছিলেন, মানে ও উনি সরি স্যার। হবে না, ধরা পড়ার এতে গুলি করেছিলেন। যাই তাহলে হোক, তো ক্ষুদিরাম বসু হতে পারে। আমি পড়েছি। কি? ক্ষুদিরাম বসু স্যার। না, ক্ষুদিরাম বসু নয়। দীপম রূপম কিছু একটা বলছে। আর আমাদের বইয়ে লেখা ছিল ক্ষুদিরাম। তোমাদের বইয়ে লেখা ছিল? আচ্ছা, ঠিক আছে, আমি যে উদাহরণটা দিচ্ছি সেই কারণেই এই উদাহরণটার কথা আসছে। তো পুনে শহরে, পুনেতে এক ইন্সপেক্টর ছিলেন, আমার যদ্দূর মনে পড়ছে ইন্সপেক্টর র্যান্ড, ঠিক আছে, এইটা একটু চেক করে নিও ইন্সপেক্টর নামটা কি। এনাকে মারবার জন্য দুই ভাই, চাপেকার ব্রাদার্স, ঠিক আছে, র্যান্ড এবং মনে হচ্ছে আর একজন ইন্সপেক্টর ছিলেন আয়াস্ট, আমার সঠিক মনে নেই, তোমরা একটু চেক করে নিও, ঠিক আছে, চেক। তো একে মারতে গিয়ে বা মোস্ট প্রবাবলি মেরেছিলেন, ধরা পড়েছিলেন এবং এদের খুনি ফাঁসি হয়, ঠিক আছে। এর পরে আসে ক্ষুদিরাম, ঠিক আছে, এবং তারপর আস্তে 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 অনেক কিছু, অনেক ভারতীয় স্বাধীনতা সংগ্রামীর নাম আমরা পাই। আমি যদি তোমাদেরকে বলি যে আমাকে 5 জন ভারতীয় স্বাধীনতা সংগ্রামীর নাম বলো, দীপম রূপম ঝটঝট 5 জনের নাম বলো। স্যার ক্ষুদিরাম বসু হবে, ভগৎ সিং হবে, সূর্য মাস্টারদা সূর্য সেন হবে, আচ্ছা, প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় হবে, ওকে, নেতাজি হবে, ব্যাস ভগৎ ঠিক সিং আছে, হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।
আচ্ছা, মাসুদ। স্যার মাতঙ্গিনী হাজরা, আচ্ছা, নেতাজি, গান্ধীজি। গান্ধীজিকে তুমি কি বিপ্লবী বলবে? না স্যার, বিপ্লবী না। প্রফুল্ল চাকি স্যার। ওকে। স্যার বিনয় বাদল দীনেশ। হ্যাঁ বাহ, হ্যাঁ একসাথে তিনটে বলে পাঁচটাই করে দিল। তো সত্য সে লুকাস। আচ্ছা, এবার তো তাহলে স্বরূপের পালা। স্যার প্রীতিলতা ওয়াদ্দেদার। হয়ে গেছে। স্যার কল্পনা চাওলা। এই, কল্পনা, এই কল্পনা নামটা ঠিক আছে, পদবিতে ভুল হয়ে গেল। স্যার দত্ত। ভেরি গুড, ভেরি গুড। মাস্টারদা সূর্য সেন। হয়ে গেছে। স্যার, যারা পরোক্ষভাবে ছিল তাদের নাম কি বলা যাবে, যারা রাইটার ছিল? না না, তাদেরকে বিপ্লবী যে কারণে আমি মহাত্মা গান্ধীর কথা বারণ করলাম, কারণ তিনি অসহযোগ আন্দোলনে ছিল। তুমি একটু আগেই সব্যসাচী মল্লিকের কথা বললে, পথের দাবিতে বিপ্লব বলতে কি বোঝানো হয়েছে? স্যার চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস রাজনীতিবিদ, এগেন মহাত্মা গান্ধীর জায়গায় চলে গেল। লালা রাজপত রায় হবে। লালা লাজপত রায় হতে পারে, মানে আহ, তাও না বলাই ভালো, কারণ এগেন রাজনীতিবিদ। আর কেউ? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। স্যার বাঘা ঋষি যতীন। অরবিন্দ। স্যার ঋষি অরবিন্দ। যখন তুমি ঋষি অরবিন্দ বলবে তখন আর বিপ্লবী বলা যাবে না, তার আগে তুমি অরবিন্দ ঘোষ বলতে পারো। ঠিক ওকে আছে। স্যার, ওকে স্যার। তো অরবিন্দ ঘোষ যখন হচ্ছে, তার ভাইয়ের নাম কি ছিল? ভুলে গেছি স্যার। বারিন ঘোষ। ঠিক আছে, আর একটা বলে দিলেই শান্তি। কেউ একজন একটা। মানে ক্ষুদিরাম প্রফুল্ল চাকি হয়ে গেল, কিংসফোর্ডের উদ্দেশ্যে বোমা নিক্ষেপ আমরা করে দিয়েছি। নেতাজি হয়ে গেছে। বিনয় বাদল দীনেশ হয়ে গেছে, সুতরাং অলিন্দ যুদ্ধ, চার্লস টেগার্টকে গুলি মারা হয়ে গেছে। মাতঙ্গিনী হাজরা হয়ে গেছে। বাঘা যতীন বুড়িবালামের তীরে যুদ্ধ হয়ে গেছে। কল্পনা দত্ত প্রীতিলতা ওয়াদ্দেদার চট্টগ্রাম মাস্টার এবং মাস্টারদা সূর্য সেন, অর্থাৎ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়ে গেছে। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে আর কোনো মানে পুরুষ বিপ্লবীর নাম? গোপাল ঘোষ। গোপাল ঘোষ, অনন্ত বল, যে কোনো একটা চলতে পারে, সমস্যা নেই। যাই হোক, 15 জনের নাম আমরা করলাম। এইবার কেন এদের নামটা লিখতে বলা হলো, ঠিক আছে, আমি কিছু কিছু নাম হাইলাইট করছি। ঠিক আছে, আমি কিছু কিছু নাম হাইলাইট করছি, তোমাদেরকে বলতে হবে, একই কালার দিয়ে হাইলাইট করছি, তোমাদেরকে বলতে হবে তাদের মধ্যে মিলটা কোথায়, কি কি জিনিস কমন আছে। সরি সরি সরি।
আচ্ছা, যে যে রংগুলো আমি করলাম বলেই দিই যে এই রঙে করা হয়েছে। তো ধরো ক্ষুদিরাম বোস, প্রফুল্ল চাকি, এদেরকে একটা জায়গায় রাখলাম। আচ্ছা, কল্পনা দত্ত, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, গোপাল ঘোষ, এদেরকে এক জায়গায় রাখলাম। আচ্ছা, অরবিন্দ ঘোষ, বারিন ঘোষ, এদেরকে একটা জায়গায় রাখলাম। আচ্ছা, আর কে আছে, আর কোন রং? এবং চাপেকার ব্রাদার্সকে এক জায়গায় রাখলাম। ঠিক আছে, এইবার আমার প্রশ্ন তোমাদের কাছে, এখানে ধরো যাদেরকে যাদেরকে আমি একই রঙে রাঙিয়েছি, ঠিক আছে, তোমাদের কাজ হচ্ছে তার কমন বিষয়টা, সাধারণ বিষয়টা, সাধারণ বৈশিষ্ট্য যা তাদের সকলের মধ্যে আছে, এটা খুঁজে বার করা। ফর ইনস্ট্যান্স, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, কমন কি? দুজনে একই সঙ্গে মরতে গেছিল। এটা কি কথা, পাবলিকলি এরকম বলিস না, খুবই খারাপ। দুজনে একসঙ্গে মরতে গেছিল, কি কথা? যাই হোক, দুজনেই কিংসফোর্ডকে হত্যা করার জন্য বদ্ধপরিকর ছিলেন। ঠিক আছে, মানে এরা বিপ্লবী, এদেরকে দুজনেই একসঙ্গে মরতে গেছিল বলাটা ঠিক না। আচ্ছা, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে যুক্ত। ওকে, আচ্ছা, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, কল্পনা দত্ত। মহিলা স্বাধীনতা সংগ্রামী। ভেরি গুড। অরবিন্দ ঘোষ, বারিন ঘোষ। একই টাইপের আন্দোলন করেছিল মনে হয়। এটা কে বলছে? আমি। আমিটা কি? দীপম। আচ্ছা, আর কেউ? স্যার তারা দুই ভাই ছিলেন, একসঙ্গে বিপ্লবী। এ তো দীপম রূপম ভাই ছিল, কিন্তু একজন কি সন্ন্যাসী হবে? হবে না। না স্যার। ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে ঠিক যেরকম ভাবে ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি কিংসফোর্ডের হত্যার ক্ষেত্রে তারা এগিয়ে এসেছিলেন, সেই রকম ভাবে অরবিন্দ ঘোষ, বারিন ঘোষ, একটা মামলা আছে আলিপুর ষড়যন্ত্র মামলা, আলিপুর বোমা ষড়যন্ত্র মামলা। ঠিক আছে, তো তাতে এরা দোষী এতে ছিলেন। যাই হোক, এইবার আমরা বলছি এস চট্টগ্রাম, চিট্টাগং, ইংরেজিতে বলে চিট্টাগং। এস ওম্যান, এস আলিপুর, এস কিংসফোর্ড। স্বরূপ, এইবার বোঝা যাচ্ছে এখানে যে আমরা এসপি বলছি, পিটা কি? হ্যাঁ স্যার। মানে এই সেটটা হচ্ছে তাদেরই যারা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে যুক্ত ছিলেন। এটা গণেশ ঘোষ হবে, গোপাল নয়। বুঝলি দীপম রূপম? কে বলেছিলি আমার মনে নেই, কিন্তু আমার যদ্দূর মনে পড়েছে এটা গণেশ ঘোষ হবে। সেরকম ভাবে হ্যাঁ স্যার ওটাই হবে, হ্যাঁ স্যার ওটাই হবে। হি হি। আচ্ছা, যাই হোক, ওম্যানের মধ্যে আমরা পাচ্ছি প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত এবং মাতঙ্গিনী হাজরা। ঠিক আছে, মোদ্দা বক্তব্য হচ্ছে তাহলে সেট অফ অল অবজেক্টস হুইচ ওবে এ স্টেটমেন্ট। স্টেটমেন্টটা যা খুশি হতে পারে। স্টেটমেন্টটা হতে পারে যে সমস্ত বিপ্লবী যারা চিটাগং অস্ত্রাগার লুণ্ঠনে ছিলেন, সমস্ত বিপ্লবী যারা মহিলা, সমস্ত বিপ্লবী যারা আলিপুর বোমা ষড়যন্ত্র মামলায় ছিলেন, সমস্ত বিপ্লবী যারা কিংসফোর্ড কে হত্যার সঙ্গে যুক্ত ছিলেন। ঠিক আছে, বোঝা গেল? তো এই এসপি সেটা হচ্ছে সেট অফ অল অবজেক্ট, এসপি আমরা ডিনোট করলাম।
আমরা দুটো আলাদা আলাদা সেট নিচ্ছি sp1 sp2, ঠিক আছে? তাহলে কোন জিনিসটা পার্থক্য করছে, কোন জিনিসটা আলাদা হয়ে যাচ্ছে? দুটো সেট যে আলাদা, এটা আমরা কি দেখে বুঝছি মাসুদ? স্যার পিটা দেখে, স্টেটমেন্ট দেখে। এক্স্যাক্টলি, স্টেটমেন্ট দেখে। এইটাই আমরা এর আগের দিন দীপম রূপম এবং স্বরূপ আগের দিন তোরা দেখেছিস একটা জিনিস আমরা বলছিলাম ওয়েল ডিফাইন্ড, ঠিক আছে? তার মানে ডেফিনিশনটা কি, কোন সেটের ডেফিনাইট প্রপার্টিটা কি, ধর্মটা কি, সেই ধর্মটাই হচ্ছে এই পি, যেটা ওই সেটটাকে সুসংজ্ঞায়িত করছে, ঠিক আছে? এইবার তাহলে সেটগুলো এরকম দেখতে হবে। ধরো এইটা হচ্ছে sp1 sp2, তাহলে ইউনিয়ন ইউনিয়ন আচ্ছা, ইউনিয়ন বলতে কার মাথায় কি আসে প্রথম? স্যার কলেজ ইউনিয়ন পার্টি বাহ, স্যার। খুব সুন্দর। আচ্ছা স্বরূপ? স্বরূপ? স্যার কোনো সংগঠন বা সমিতি। বাহ, তুমি একেবারে ক্লাস 8, সংগঠন আর সমিতি। আচ্ছা দীপম রূপম? কোন আন্তর্জাতিক মানে যেমন ন্যাটোর মতো ইউনিয়ন। ন্যাটোর মতো। আচ্ছা, তো এই যে দেখ ন্যাট, তুই বলছিস আন্তর্জাতিক ন্যাটোর মতো, ন্যাটো কি? আচ্ছা বাই দা ওয়ে, মানে হঠাৎ করে এই যে আমরা এই যে ভেরি গুড, এই ধরনের জেনারেল নলেজ মাঝে মাঝে একটু চর্চা করে নিতে হবে। ন্যাটো কি? স্যার নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। বাহ, ভেরি গুড। স্বরূপ? স্বরূপ? হ্যাঁ স্যার। ব্যাপারটা যেটা সেটা হচ্ছে এগুলো একটু একটু এখন থেকে একটু জেনে রাখ, ঠিক আছে? তোর হয়তো ইতিহাসে এক্ষুনি নেই, কিন্তু আসবে। যেই মাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ হবে, কোল্ড ওয়ার আসবে, তখন কিন্তু এগুলো আসবে, একটু একটু জেনে রাখ, ঠিক আছে? ওকে। তো তার মানে এই যে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, দীপম রূপম বলল, স্বরূপ বলল কোনো এক ধরনের সংঘ সমিতি, মাসুদ বলল যে কলেজের ইউনিয়ন। তো এই প্রতিটা জায়গায় কোন জিনিসটা কমন? আমি যদি বলি ওই প্রপার্টি, কমন প্রপার্টিটা বের করতে এই তিনটে জায়গার মধ্যে, ন্যাটো, কোন সংঘ সমিতি এবং কলেজ ইউনিয়ন, এর মধ্যে কমন কি আছে, সাধারণ জিনিসটা কি আছে? ইউনিটি। একটা দল হিসেবে আচ্ছা, মাসুদ বলছে ইউনিটি, দীপম রূপম কি বলছে? মানে চুক্তিবদ্ধ, মানে ওইরকম টাইপের একটা দল হয়ে কাজ করছে কিন্তু। দল হয়ে কাজ করছে। মাসুদ বলছে ইউনিটি, দীপম রূপম বলছে দল হয়ে কাজ করছে। স্বরূপ কিছু বলতে চাও? স্যার ওই একই সংগঠন বা দল। সংগঠন। তো মোদ্দা কথা, এখানে বিভিন্ন অনেক লোক এক জায়গায় আসছে, এক হয়ে কাজ করছে, যা তোমরা বললে ঠিকই আছে। আচ্ছা, সেটাকে এবার অঙ্কের ভাষায় আমরা কিভাবে দেখব, এটা হচ্ছে কথা। sp1 এবং sp2 ইউনিয়ন, ঠিক আছে? এটাকে অঙ্কের চিহ্নতে এইভাবে দেখানো হয়, ঠিক আছে? read as sp1 union sp2 or sp1 join sp2,
ঠিক আছে। আচ্ছা, এটা কিভাবে সংজ্ঞা বলছে সেই সমস্ত ওয়াই, এই চিহ্নটার মানে হচ্ছে such that y belongs to either sp1 or sp2। কিভাবে পড়বে এটাকে? কালেকশন of all y such that y belongs to either sp1 or sp2। বোঝা গেল? সমস্যা আছে কোনো? স্যার ওয়াইটা কিসের জন্য আসলো, এটা ওয়াইটা কি? ঠিক আছে, খুব ভালো কথা। y এর জায়গায় তুমি x বলতে পারো। y is just a variable or representative ঠিক আছে। আবার একটু জেনারেল নলেজ, ছোট জেনারেল নলেজ, মানে একটু বায়োলজি ঘেঁষা জেনারেল নলেজ। মানুষের শরীরে কতগুলো ক্রোমোজোম থাকে? স্যার 42 জোড়া। 36। না, 42 জোড়া তো মনে হয় নয়। এর শরীরে না মানুষের দেহ কোষে? এইটা একটা বড় প্রশ্ন। এই রে, দেহ কোষ। এই দাঁড়া দাঁড়া, এবার আমার বায়োলজি জ্ঞানটা একটু শর্ট হয়ে যাবে। মোদ্দা কথা হচ্ছে আমি উত্তরটা চাইছি মোস্ট প্রবাবলি 23 জোড়া। হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার সেটা ওটা দেহ কোষে। কোষ না অন্য কোনো কোষ আমি জানি না। মানে স্যার শরীরে তো অনেক কোষ আছে, এই জন্য বললাম আর কি। ও মানে আচ্ছা, সেইটা আমার ঠিক কতগুলো মনে কোষ? নেই, আমার কেবল মনে আছে 23 জোড়া। এবার ব্যাপারটা হচ্ছে যে এই মানুষ, হিউম্যান হোমোসেপিয়েন্স, এইটা তো মানে জিনগত দিক দিয়ে আমরা ডিটারমাইন করছি যে এই এ হচ্ছে একটা মানুষ, এ মানুষ নয়। ঠিক আছে, তো মাসুদের জন্য কেন ওয়াই বা ওয়াইটা কি? ওয়াই জাস্ট একটা রিপ্রেজেন্টেটিভ। আমি কোনো একটা মানুষকে র্যান্ডম তুলে নিলাম, তুলে বললাম যে মানুষ হচ্ছে এই, যে এই প্রপার্টি স্যাটিসফাই করে। বোঝা গেল? ওকে স্যার, ওকে। সেই সমস্ত ওয়াই, কালেকশন অফ অল ওয়াই such that y belongs to either sp1 or sp2। y একটা জাস্ট ভেরিয়েবল, y এর জায়গায় x লেখা যায়, ক লেখা যায়, অ আ হস্যই দীর্ঘ যা খুশি লেখো, কিন্তু ঘটনা হচ্ছে দুটো সমান থাকতে হবে। y such that y belongs to, সেরকম ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ ধর হস্যই, হস্যই such that হস্যই belongs to either sp1 or sp2। বোঝা গেল? ওকে স্যার, ঠিক আছে। ঠিক আছে, পারফেক্ট। আচ্ছা, এইবার বলো, এবার তাহলে ছবিটা কিরকম হবে? ভেন ডায়াগ্রাম অনুযায়ী ইউনিয়নের ছবি এই হলো sp1, এই হলো sp2। এই হলো ইউনিয়ন অফ sp1 and sp2। বুঝতেই পারছো
y belongs to sp1 union sp2 implies y belongs to sp1 or y belongs to sp2. কেন এটাকে হাইলাইট করলাম? অপারেটিভ ওয়ার্ড, এখানে এখানে সব থেকে বেশি জোর দিতে হবে এই অরের ওপর। ঠিক আছে? কেন? কারণ কারণটা হচ্ছে তার পরের শব্দটাই। এটা গেল ইউনিয়ন। এবার আসছে ইন্টারসেকশন। ঠিক একইভাবে sp1 intersection sp2, all those y such that y belongs to sp1 and y belongs to sp2. এইটা হলো মূল অপারেটিভ ওয়ার্ড। তাহলে আমরা এবার পুরোনো ছবিটাতেই আসি। এটা ছিল sp1, এটা ছিল sp2, তাহলে কোনটা ইন্টারসেকশন? স্যার এই গোলটা হচ্ছে ওই মাঝখানে মাসুদ। মাঝখানে স্পেসটা। হ্যাঁ, মাঝখানের স্পেসটা। ঠিক আছে মাসুদ, ক্লিয়ার হয়েছে কি? স্যার আমার নেটওয়ার্ক চলে গেছিল, বুঝতে পারিনি স্যার। আমি বললাম যে মাঝখানের স্পেসটা। sp1 ইন্টারসেকশন sp2 যে দুটো জায়গাতেই আছে। ওকে স্যার, ওকে, ঠিক আছে। ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা। এবার এবার তোমাদের জন্য প্রশ্ন, 5 মিনিট দেব, ভেবে চিনতে বলতে হবে। ঠিক আছে? sp1 কোনটা ঠিক, এবং দ্বিতীয় কোনটা ঠিক। নটা 55 বাজে, ঠিক 10টা অবধি একটু ভেবে নাও ছোট্ট করে। এখনই করার জন্য কিন্তু, এটা ঘরের জন্য নয়।
কোশ্চেন নাম্বার একটা প্রশ্নটা ভুল আর কোশ্চেন নাম্বার দুই দাঁড়াও। মানে আমি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল তো। আচ্ছা আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে দুটো সেটের আমি ইউনিয়ন নিচ্ছি, তাহলে যে দুটো সেটের আমি ইউনিয়ন নিচ্ছি, ইউনিয়নটা সেই একটা সেটের থেকে ছোট না বড়? ঠিক একই প্রশ্ন ইন্টারসেকশনের ক্ষেত্রে, আমি দুটো সেটের ইন্টারসেকশন নিচ্ছি, এবার সেই ইন্টারসেকশনটা ছোট না বড়? বোঝা গেল? একটু দাঁড়াও, একটু দাঁড়িয়ে যাও। দীপম, রূপম, স্বরূপ, একবার বলবেন, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আচ্ছা, দীপম রূপম কি ঠিক আছে নেটওয়ার্ক? হ্যাঁ স্যার। হ্যাঁ, কি হবে? ফার্স্ট কোশ্চেনে প্রথমটা ঠিক তারপরটা ভুল আর সেকেন্ড কোশ্চেনে দু নম্বরটা ঠিক প্রথমটা ভুল। বোঝা গেল না, কি? আরেকবার। ফার্স্ট কোয়েশ্চেনে কোশ্চেনে দ্বিতীয়টা ঠিক আর প্রথমেরটা ভুল। দ্বিতীয়টা ঠিক, প্রথমেরটা ভুল। ওকে, এবং সেকেন্ড কোয়েশ্চেনের
সেকেন্ড কোশ্চেনই বললাম। ও সেকেন্ড কোয়েশ্চেনের দ্বিতীয়টা ঠিক, প্রথমটা ভুল, তাই তো? হ্যাঁ, আর প্রথমটার প্রথমেরটা ঠিক, তারপর প্রথমেরটা ঠিক, তারপরেরটা ভুল। এটা হচ্ছে দীপম রূপমের উত্তর। আচ্ছা, মাসুদ। স্যার SP1 আর ওটাতে ইউনিয়ন SP2 স্যার। আর যে সিম্বলটা আছে পরে ওটা স্যার বুঝতে পারছি না ওটা কোন সিম্বল। এই সিম্বলটা সাবসেট, এই যে এখানেই আমি লিখেছি, কোথায় গেল কোথায় গেল, এই তো এন সাবসেট জেড, তাহলে হচ্ছে এনটা জেড এর সাবসেট এবং সুপারসেট, তাই না? হ্যাঁ স্যার। এবার বলো। সরি স্যার আমি বুঝতে পারছি না এটা। ওকে, কোনো সমস্যা নেই। তো যেটা ব্যাপার, খুব সহজ করে বলতে গেলে ছবি এঁকে বোঝা যাক। দুটো সেট আছে, SP1 SP2। এবার যখন আমি ইউনিয়নের কথা ভাবছি, SP1 ইউনিয়ন SP2, দেখতে কিরকম হয়ে যাচ্ছে ব্যাপারটা? যদি ডিসজয়েন্ট হয়, মানে পৃথক, ইংরেজিতে ডিসজয়েন্ট, বাংলায় পৃথক। আর যদি ডিসজয়েন্ট না হয় তাহলে এইরকম। ঠিক আছে, এবার নিজেদেরকে প্রশ্ন করো যে কোনটা বড়, SP1 এবং SP2 পৃথক ভাবে বড়, নাকি তাদের সামটা বড়? স্যার সামটা বড় হবে, দুটো জয়েন্ট লাগা আছে ওটা। এক্স্যাক্টলি, সামটা বড় হবে, সামটাই বড় হবে। ঠিক আছে, তাহলে আহ, সরু এ কি বলে আমাদের দীপম রূপম, এখন কি তোমরা উত্তর চেঞ্জ করতে চাও? পৃথকভাবে যেটা হ্যাঁ, স্যার কোশ্চেন 1 এর অবশ্য আমি 2 নম্বরটাই করেছিলাম। কোশ্চেন 1 এর অপশন 2 নাম্বার যেটা ছিল ওটা আমি করেছিলাম। ওটা আমি অ্যারো অ্যারো মার্ক বলে না স্যার, যে যেটা ছোট সেটার দিকে arrow মারবে আহ, এরকম ধরে। আচ্ছা, তো ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে খুব স্বাভাবিকভাবেই SP1 ইউনিয়ন SP2, SP1 অবশ্যই ছোট, SP2 ও অবশ্যই ছোট। ঠিক আছে, উল্টো দিকে SP1 ইন্টারসেকশন SP2, অর্থাৎ এইটা। সুতরাং অবশ্যই SP1 ইন্টারসেকশন SP2 থেকে ছোট, SP1 এর থেকে। SP1 ইন্টারসেকশন SP2 কার থেকে ছোট? অবশ্যই SP2 থেকে। বোঝা গেল? স্বরূপ, হ্যাঁ দীপম রূপম, হ্যাঁ,
ঠিক আছে? এইবার একটু ভাষাতে আসি, মানে কথায় বলতে গেলে ইউনিয়ন মানে হচ্ছে আইদার অর। তাহলে আমি বলছি এবার নেগেশন অফ ইউনিয়ন মানে কি হবে? যারা নেগেশন মানে বুঝতে পারছো না, নেগেশন মানে না বলা, ঠিক আছে? কোনো একটা কথা আছে, সেটাতে হ্যাঁ বলা হলো, এবার তুমি না বলছো। neither or statement. হ্যাঁ, বলো বলো, হয়তো ঠিকই বলছো। Neither nor statement. আচ্ছা, স্বরূপ বলছে নাইদার নর স্টেটমেন্ট। মাসুদ কি মনে হয়? কারণ হ্যাঁ এবার স্যার, ব্যাপারটা স্যার এবার যদি ব্যাপারটা আইদার ইংরাজিতে হয় ঢুকে গেছে। তাহলে ওটা নাইদার নট ঠিকই আছে। আইদার অর এর উল্টো কি নাইদার নর হবে? হ্যাঁ স্যার, অবশ্যই। তাহলে, এবং এটা ঠিক, নাইদার নরই হবে। অর্থাৎ কি? অর্থাৎ y belongs to a union b। এটা কিভাবে পড়ে আমি জানি না, মাসুদ জানে কিনা। এই চিহ্নটার মানে হচ্ছে বিলংস টু। এর মানে হচ্ছে y belongs to a or y belongs to b। এবার অবভিয়াসলি আমাদের ক্ষেত্রে, আমাদের কাজের ক্ষেত্রে তো আসতেই পারে যে y belongs to a, y belongs to b হলো, এর নেগেশনটা কি? বোঝা গেল? এর নেগেশনটা কি? And why A not belongs to A or why not belongs to B? আরেকবার বলো। Sir, why not belongs to A or why not belongs to B? আচ্ছা, এটা কি ঠিক আছে দীপম, রূপম এবং মাসুদ? স্যার মানে যেটা আপনি ওয়াই বিলংস টু এ করলেন সেটা তো মনে হয় ইউনিয়নের ছিল, আর এটা যদি নেগেশন অফ ইউনিয়নের করেন তাহলে ওটা ঠিক আছে, নট বিলংস টুটা ঠিকই আছে। ও, তাহলে তুমি স্বরূপের কথাকে সাপোর্ট করছো? স্যার মানে আপনি যেটা ওয়াই বিলংস টু এ, এটা কি নেগেশনটা করতে বলছেন? হ্যাঁ, আমি এই সেন্টেন্সটা, এই যে নীল নীল রঙের বক্স, এই সেন্টেন্সটা নেগেশন করতে বলছি। হ্যাঁ স্যার, তাহলে ঠিক আছে, নট নট ইকুয়ালস টু ঠিক আছে। তাহলে আমি তোমার নাম লিখে দিয়েছি, দীপম, রূপম। হ্যাঁ, দীপম, রূপমও বলছে ঠিক আছে। স্যার ওখানে কি নর হতে পারে? অরের জায়গায় কি নর হতে পারে? না,
ওইটাই বোঝাবার চেষ্টা করছিলাম। ঠিক আছে, তোমাদের এটা মানে অঙ্ক না বুঝে, সাধারণ জ্ঞান না বুঝে মাসুদের হয়তো ধরা উচিত ছিল। ঠিক আছে, যাই হোক, প্রবলেম যেটা সেটা হচ্ছে অরটা হবে না, অরটা ভুল। কেন বলছি? নেগেশন of y belongs to A or y belongs to B, এটার মানে কি বাংলায়? y A তে আছে বা y B তে আছে। ঠিক, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এবার এর যদি তুমি নেগেশন নাও, y A তেও নেই, y B তেও নেই, বাটা কি বা থাকবে? বাইয়ের জায়গায় কি অন্য কিছু আসবে না? এরকম হলো। এক্স্যাক্টলি, কারণ আমরা নাইদার নর করছি। নাইদার নর মানে কি? নাইদার নর মানে কিন্তু বা থাকে না, সেখানে এবংই থাকে। নাইদার এ নর বি, তার মানে এতেও নেই বিতেও নেই। বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে y does not belongs to A and y does not belongs to B। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, তোমরা অলরেডি and অন্য কোথাও দেখেছো? কোথায় দেখেছো? স্যার সামনেই তো করালেন। এক্স্যাক্টলি, ইন্টারসেকশনে। তার মানে y does not belongs to A and y, so and এর জায়গায় সরি মানে আমি and-টাকে ওড়াতে চেয়েছিলাম। ইন্টারসেকশন y does not belongs to B। ঠিক আছে, এবার এই যে নেগেশন, এই নেগেশনটাকেই অঙ্কের ভাষায়, অঙ্ক বলা ভুল, যুক্তির ভাষায়, লজিকের ভাষায়, ফিলোসফির ভাষায় বলে কমপ্লিমেন্ট। রিমেম্বার দ্য সেট এসপি, এসপিটা মনে আছে? সেই সমস্ত অবজেক্ট যারা যারা পি কে স্যাটিসফাই করে, পি স্টেটমেন্টটাকে মেনে চলে। ঠিক কিনা? হ্যাঁ given sp, given the set sp, we define sp complement। কি বলা হয়? কমপ্লিমেন্ট অফ sp। কিভাবে সংজ্ঞাটা কি? y belongs to u, u মানে হচ্ছে ইউনিভার্সাল সেট, মানে সব থেকে বড় যে একটা সেট আমরা ধরে নিতে পারি। ঠিক আছে, such that y does not belongs to sp, অর্থাৎ y ওই পি স্টেটমেন্টটা স্যাটিসফাই করে না। বোঝা গেল? y
পি স্টেটমেন্টটা স্যাটিসফাই করে না। দীপম রূপম, হুম, বলো। বোঝা কি যায়নি? গেছে। গেছে। আচ্ছা, স্বরূপ? সাবসেট ইউজ করে এখানে কি বোঝানো হয়েছে ওই কোনটা কোনটা কনফিউশন। কোনটা? তুমি একটু টাইপ করতে পারবে কষ্ট করে? সরি, কিছু মানে আমি বুঝতে পারছি না কি বলছো। তুমি একটু টাইপ করো। মাসুদ? হ্যাঁ স্যার, বুঝে গেছি। বোঝা গেছে, আচ্ছা। হ্যাঁ, স্যার ওটাই, ওয়াইপি স্টেটমেন্টটাকে ফলো করে না। কারেক্ট। ওয়াই পি ফলো করে না নয়, মানে না। অর্থাৎ ওয়াই এর ক্ষেত্রে পি স্টেটমেন্টটা ফলস। ঠিক আছে, ওয়াই এর ক্ষেত্রে পি স্টেটমেন্টটা ফলস, দ্যাটস ইট। নাথিং মোর, নাথিং লেস। একবার দেখে নি স্বরূপ কিছু একটা, ও সাচ দ্যাট, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই চিহ্নটার মানে হচ্ছে সাচ দ্যাট। সাচ দ্যাট মানে এই রকম। ঠিক আছে, সাচ দ্যাট মানে এই রকম। তো কেন আমি এই রকম এটা বললাম? অর্থাৎ এই ধরো, তো কমপ্লিমেন্টটা কিরকম দেখতে? এই যদি ইউনিভার্সাল সেট হয় আর এই যদি এ হয়, এটা হচ্ছে এ, তো এ কমপ্লিমেন্ট হচ্ছে বাকি সবকিছু যা এতে নেই। এ হচ্ছে এর ভিতরে আছে, এ কমপ্লিমেন্ট হচ্ছে বাইরেরটা। বোঝা গেল? তাহলে আজকে আমরা কি কি করলাম? তিনটি জিনিস: ইউনিয়ন অফ টু সেটস, এ ইউনিয়ন বি, মানে হচ্ছে আমি লিখছি এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি। এতে থাকতে পারে অথবা বি তে থাকতে পারে। ইন্টারসেকশন অফ টু সেটস, এটাকে কি বলা হচ্ছে? এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি। আর ফাইনালি কমপ্লিমেন্ট অফ এ সেট এ কমপ্লিমেন্ট এক্স such that x does not belongs to a। ঠিক আছে, এই হলো তিনটে। এবার আমরা যে নেগেশনটা দেখাচ্ছিলাম সেইটা
এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট কি হবে? যে কোনো একজন বা দুজন। দীপম রূপম মাসুদ Sir, X such that A not equals to B. আরেকবার বলো। Sir, X such that এক্স সাচ দ্যাট A not equals to B. এটা বলছে মাসুদ। স্যার নট ইকুয়ালস টু বলতে আমি উপরে যে চিহ্নটা দিয়েছেন এর আগে আচ্ছা। ও হো 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 সরি 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 সরি, তুমি এই চিহ্নটা, হ্যাঁ স্যার এটা কি যে এটা হচ্ছে ডাজ নট বিলং টু। ওকে স্যার এই যে আমি এখানে কোথায় একটা লিখলাম বিলং টু, কোথাও একটা তো লিখেছি, আজকেই লিখলাম বলে মনে হচ্ছে। আজকে লিখিনি, তাহলে তো এটা তোমার দোষ নয়, তাহলে এটা আমারই দোষ। আই এম ভেরি সরি। এটা এটা হচ্ছে বিলং টু, এই যে চিহ্নটা এটাকে বলে বিলং টু। এই যে y belongs to A union B, y belongs to A union B, ঠিক আছে? এটার মানে হচ্ছে belongs to, আর যদি তুমি ওটাকে কেটে দাও তার মানে হচ্ছে does not belong to। তো Okay, x sir. such that A does not belongs to B, এটা তোমার উত্তর, নাকি তুমি উত্তর পাল্টাতে চাও? স্যার আমার তো এটাই মনে হচ্ছে। তোমার এটাই মনে হচ্ছে, ভেরি গুড। স্বরূপ বা দীপম রূপম, Sir, X such that X not belongs to A and X not belongs to B. x such that x not belongs to A, আর কি তারপর? And X not belongs to B. ওকে, এনিথিং এলস? No, sir. আচ্ছা, দীপম রূপম, কমপ্লিমেন্টটা একটু বুঝিয়ে হ্যাঁ হ্যাঁ বলো। আরেকটু বুঝিয়ে দেবেন? কোনটা? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টটা, কমপ্লিমেন্ট হচ্ছে ডানহাতি ব্যাটসম্যান, মনে আছে সেই উদাহরণটা, ডানহাতি ব্যাটসম্যান। সো আমি লিখছি রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, ঠিক আছে? আর এইটা হচ্ছে ব্যাটসম্যানদের সেটটা। না, ভুল করলাম, ছবিটা ভুল আঁকলাম। ছবিটা ভুল আঁকলাম। এই হচ্ছে ব্যাটসম্যানের সেট, এই হচ্ছে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, এই হচ্ছে রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, ঠিক আছে?
কারেক্ট আছে? হ্যাঁ স্যার। এবার তার মানে LHB লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানের কমপ্লিমেন্ট হচ্ছে RHB, RHB এর কমপ্লিমেন্ট হচ্ছে LHB। কমপ্লিমেন্ট মানে হচ্ছে পূরক, বাংলায় বলে পূরক। ঠিক আছে, অর্থাৎ আমরা প্রথমে বলছি এসপি হচ্ছে সেই সেটটা, এসপিটাকে আমরা কিভাবে লিখতে পারি? এসপি হচ্ছে সেই সেটটা y such that y obeys or satisfies p। ঠিক আছে, এসপি কমপ্লিমেন্ট হচ্ছে y such that y does not obey or satisfy p। বোঝা গেল? or in other words, y such that y obeys or satisfies negation of p। দীপম রূপম কি বোঝা গেল? স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ স্যার। ওকে ওকে ঠিক আছে, তাহলে এইটা কি হবে? তাহলে এতদূর স্বরূপ বলেছে, তোমাদের কি আর কোনো বক্তব্য আছে? আচ্ছা, আমি বলে দিই। স্বরূপ, ভেরি গুড, ভেরি ভেরি গুড। শুধু এক ধাপ যদি তুমি লিখতে পারতে। ঠিক আছে, এইটা মানেই এইটা, এতেও নেই বিতেও নেই। বোঝা গেল? হ্যাঁ স্যার। ভেরি গুড। আজকে এই পর্যন্ত থাক, তোমরা এই জিনিসটা একটু খুঁটিয়ে দেখো, কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। দীপম রূপম যেমন প্রশ্ন করছো, প্রশ্ন করতে থাকো। ঠিক আছে, হ্যাঁ স্যার। আজকে ইন্টারনেটটা খুবই খারাপ, মানে কিচ্ছু শোনা যাচ্ছে না অলমোস্ট। ঠিক আছে, আমি আজকে এইখানেই থামছি। এর পরের দিন আবার সন্ধ্যেবেলা দেখা হবে সোমবার। মাসুদ, কোনো কিছু সমস্যা হলে আমাকে জানাবে। ওকে স্যার, ওকে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, চলো, গুড নাইট।